কোনোদিন ভারতবর্ষের সঙ্গে একসঙ্গে সৌদি আরব দাঁড়িয়ে থাকবে, একসঙ্গে আমেরিকা দাঁড়িয়ে থাকবে, একসঙ্গে রাশিয়া দাঁড়িয়ে থাকবে, এটা যদি কেউ করতে পেরেছে নরেন্দ্র ভাই মোদী করতে পেরেছে। বন্ধুরা, আজকে করোনা সংক্রমণের মধ্যেও নরেন্দ্র ভাই মোদী ইতিহাস তৈরি করেছে। আমার ত্রিপুরাতেও সংক্রমণ হচ্ছে, বাইরে থেকে যারা আসছে বড় মাত্রা। কালকে রেকর্ড 36 পজিটিভ কেস। হ্যাঁ, plus 11, 34 plus 11. 34 plus 45. 45 হাইয়েস্ট একদিন। নরেন্দ্র ভাই মোদী বারবার বলছেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, সমস্ত জায়গায় আপিল করেছেন। কিন্তু সেটা সঠিকভাবে সব রাজ্যে পৌঁছে গেছে কি? যদি চেন্নাই থেকে 300 জনের টেস্ট করা হয়, তার মধ্যে যদি 45 পজিটিভ আসে, পার্সেন্টেজ কত দাঁড়ানো? তাহলে ও রাজ্য থেকে যারা এসছে ওরা তো ওদের সিভিল সোসাইটি থেকে এসছে, ওই রাজ্যে পার্সেন্টেজ আসছে না কেন? আমি আপনাদের বলবো এগুলো তুলে ধরার জন্য, কারণ কোনো না কোনো রাজ্য যদি তার মধ্যে গ্যাপিং রাখে তো অন্য রাজ্য প্রভাবিত হবে। হচ্ছে না আমার রাজ্য, যেখানে শূন্যতে চলে গেছে সেই জায়গাতে এখন 300 কত হচ্ছে, 316। দেখো, এখন চেন্নাই থেকে যারা আসছে ওরা তো ওখানে সিভিল সোসাইটিতে ছিল, ওখানেই পার্সেন্টেজটা কেন আসছে না? এই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরা উচিত। আর নরেন্দ্র ভাই মোদী যেই যেই নিয়ম নীতিগুলো লাগু করেছেন সেগুলো কঠোরতার সঙ্গে পালন করা উচিত। বন্ধুরা, চিটফান্ড জালিয়াতি বন্ধ করার জন্য আইন, এখানেও অনেক আন্দোলন হয়েছে, সিবিআইকে দেওয়া হয়েছে, কিন্তু নরেন্দ্র ভাই মোদী তার জন্য আইন করেই ব্যবস্থা করে দিয়েছে। তার আগে তার কোনো আইন ছিল না। তো এই ধরনের বহু প্রকল্প নরেন্দ্র ভাই মোদী করেছেন। গরিবদের জন্য যে মনরেগার যোজনা, তার মধ্যে বাজেট বরাদ্দ বাড়ানো, রেলওয়ে ট্র্যাক স্বাধীনতার পর হাইয়েস্ট রেলওয়ে ট্র্যাক তৈরি করা, ইলেকট্রিফিকেশন হাইয়েস্ট তৈরি করা, নর্থ ইস্টকে রেলওয়ের সঙ্গে যুক্ত করা, ত্রিপুরার মতো রাজ্যেতে ডাইরেক্ট ফ্লাইট দেওয়া দিল্লি থেকে, ত্রিপুরার জন্য নদী বন্দর খোলার ব্যবস্থা করা, চিটাগাং বন্দরগাহ খোলার ব্যবস্থা এসওপি তৈরি করা, এগুলো ঐতিহাসিক পদক্ষেপ। কুল মিলিয়ে নরেন্দ্র ভাই মোদীর যে 1 বছরের কার্যকাল, সেই কার্যকালের পুরো বিষয়বস্তু যদি আমি উঠাতে যাই অনেক সময় লাগবে। আমি শুধু আজকের দিনে আপনাদের কাছে তার জন্যই বসেছি যে আপনারা যখনই কোনো নিউজ তৈরি করেন তো কিছুদিন পর পর মোদীর এই ভালো দিকগুলো তুলে ধরা। স্বচ্ছ ভারতের সঙ্গে আজকে করোনার যে সংক্রমণ, তার জিতার একটা মন্ত্র নরেন্দ্র ভাই মোদী 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার শুরু করে দিয়েছে। তার জন্য বোঝা যায় আমাদের দেশের বাগডোর যার হাতে আছে উনি দূরদর্শী প্রধানমন্ত্রী। এবার যখন প্রধানমন্ত্রী হয়েছেন, ওনার সবচেয়ে বড় যোজনা কি? আমি আশা করি, আমি যদি সাংবাদিক হই, আমি যদি জিজ্ঞাসা করলাম যে বলুন তো প্রধানমন্ত্রী
1 বছর তো হয়ে গেছে। ওনার প্রধানমন্ত্রী দ্বিতীয়বার হওয়ার পর ওনার সবচেয়ে যে বড় পদক্ষেপটা যেটা উনি টার্গেট করেছেন সেটা কি? 2014 তো স্বচ্ছ ভারত অভিযান নাম্বার 1, 2019 কোনটা বলুন তো দিই আমার বন্ধু, मैं पूछूं बताइए, বলুন না ব্রাহ্মণমশা, আপনারা তো কোশ্চেন করেন, আজকাল করেন না, আজকে আমি করলাম, বলুন তো দেখি আপনার नहीं था, वो होने का आगे शुरू हो गया। জল সংরক্ষণ ये कौन बोल रहा है? इससे बोल মোদির সবচেয়ে বড় প্রকল্প হচ্ছে প্রতি ঘরে জল। তার জন্য আমার এখানে তো আমরা আগে শুরু করেছিলাম অটল জল দ্বারা 2018 থেকে ডিসেম্বর থেকে জল জীবন মিশন সবচেয়ে বড় প্রকল্প। আর প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে নিয়ে এটাই উনি বৈঠক করেছেন যে প্রতি ঘরে জল ঢুকিয়ে দেব 2024 পর্যন্ত। এটা হচ্ছে সবচেয়ে বড় যোজনা। আর 2014-তে সবচেয়ে বড় যোজনা যেটা সাকসেসফুল স্বচ্ছ ভারত। মানুষ মোদিকে উচ্চারণ করে স্বচ্ছ ভারতের জন্য। যেই মাত্র কাউরাতে ঝাড়ু দেখে, হয়তো কেজরিওয়াল ঝাড়ু নিয়েছিল, কিন্তু কাউরাতে ঝাড়ু দেখলে মোদির কথা মনে হয়, কোনো সাফাই কর্মীকে দেখলে মোদির কথা মনে হয়। তো আমি আশা করি বন্ধুরা 2024 সালের মধ্যে নরেন্দ্র মোদী প্রতি ঘরে জল পৌঁছে দেবেন। জলই জীবন, সেই কাজটাও নরেন্দ্র মোদীর দ্বারাই হবে। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করব যে নরেন্দ্র মোদীর দ্বারা যে প্রকল্পগুলি আছে সময়ে সময়ে সেগুলোকে আর্টিকেল করে মানুষের সামনে রাখা, জাগৃত রাখা, না হলে নেগেটিভ ভাইব্রেশন মানুষকে আঁকড়ে ধরে। কারণ কি মানুষের একটা স্বভাব থাকে, কেউ যদি একটা চুটকালা বলেছে তো তার পেছনে এর বেশি দিন যাবে না, চুটকালা বলেছে তো একটু দাঁড়িয়ে, তো চুটকালা সকাল থেকে বিকেল পর্যন্ত লোক ভুলে যায়। কিন্তু এই প্রকল্পগুলিকে মানুষের সামনে তুলে ধরা আর তার লাভ যাতে মানুষ পেতে পারে সেদিকে সবাই মিলে কাজ করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। और কিছু প্রশ্ন? একটা হচ্ছে যে লকডাউনের যে ফার্স্ট জুন থেকে ত্রিপুরা রাজ্যে মানে কোনগুলো কীভাবে চলবে, এটা কি হবে? তো দিয়ে দিয়েছি, ও তো কালকে নোটিফিকেশন চিফ সেক্রেটারি করে দিয়েছি, কালকে করে দিয়েছি। লকডাউন নেই তো, মানে আউটকামের জন্য রাস্তা তৈরি হচ্ছে, কীভাবে বেরিয়ে আসবো। তো তাতে বাকি সবগুলো ঠিক আছে। কেন্দ্র সরকার যেই নিয়ম নীতি লাগিয়েছে যে 9টা পর্যন্ত দোকান খোলা থাকতে পারে, 9টা থেকে 5টা পর্যন্ত কারফিউ থাকবে। আর আরেকটা বিষয় দিয়েছিল কেন্দ্র সরকার যে ইন্টার স্টেট গাড়ির আবাগমন, তার মধ্যে ত্রিপুরা সরকার পাবন্দি লাগিয়ে রেখেছে। সেই জায়গাটা আমরা মডিফাই করেছি। যেটা আগে আমাদের ছিল যে মেডিকেল পারপাসে যারা ট্যুরিস্ট, যারা বিজনেসম্যান বা যারা এসেন্সিয়াল কাজের জন্য আসছেন তাদেরকে অ্যালাউ করবো, এমনিতে ইন্টারস্টেট বাস বা গাড়ি অ্যালাউ করবো না। কারণ কি যারা ত্রিপুরাতে স্ট্যান্ডার্ড পিপুল বাইরে আছে, ত্রিপুরার লোক ওনারা আসছেন, ওদের আগে আমি ব্যবস্থা করিনি। কারণ আমার কাছে প্রত্যেক রাজ্যের কাছে ব্যবস্থা সীমিত থাকে। তাদেরকে আগে 14 ডেজ কোয়ারেন্টাইন কমপ্লিট হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, কোয়ারেন্টাইন তো 14 ডেজ থাকতেই হবে। তো তার জন্য আগে তার সমাধান করে নিই। আর সরকার সিদ্ধান্ত করেছে 2টা মেশিন আমাদের কাছে আছে, আরেকটা মেশিন আসছে। তো আমরা চেষ্টা করছি যারাই বাইরে থেকে আসছে তাদের সম্পূর্ণ হিট টেস্টিং করা। এখন তো 1:5 অনুপাত হচ্ছে, কিন্তু আমাদের কাছে সমস্ত অ্যাড্রেস রয়েছে, এরা হাউস কোয়ারেন্টাইনে বা গ্রামীণ কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছেন। আমরা চেষ্টা করছি যে সবাইকেই টেস্টিং করার জন্য, সেটা সমাজ এবং সোসাইটির জন্য পজিটিভ দিক হবে। তার জন্য রাজ্য সরকার করছে। যেমন চেন্নাই থেকে ট্রেন এসছে, 3 দিন আগে যে ট্রেন এসছে তার রেজাল্ট কালকে এসছে, কালকে রাত্রে যে ট্রেন এসছে তার রেজাল্ট হয়তো 2 দিন লাগবে, কারণ একসঙ্গে এতগুলো টেস্ট করা সম্ভব নয়। মেশিন আমরা চেয়ে রেখেছি, তো সে আসতে একটা অ্যাপ্রুভাল হয়েছে। তো আসার পর আমরা তার মাত্রা আরও বাড়িয়ে দেবো। কিন্তু আমরা সবাই যারা যারা বাইরে থেকে এসছে তাদের সবাই স্যাম্পল নেওয়ার চেষ্টা করছি। বিশেষজ্ঞ দলের একটা রিপোর্ট জমা পড়েছে, বলেছিলেন যে পরীক্ষা নিরীক্ষা করে
প্রকাশ করা হয়। কোনটা কোনটা? ওই যে করোনা নিয়ে BSF এর একটা ডিসিশন করতে হয়েছে। হ্যাঁ, এটা কালকে আমি ফাইল সিগনেচার করেছি, এটা পাঠিয়ে দিয়েছে হোম মিনিস্ট্রির কাছে। ওনারা বিএসএফ এর দেখুন, এটা আমাদের হোম মিনিস্ট্রির আন্ডারে আছে, সেন্ট্রাল হোম মিনিস্ট্রির আন্ডারে। ওনারা ওনাদের ওইখানকার কমান্ডেন্টকে ট্রান্সফার করেছেন, সেটা আমি দেখেছি। ট্রান্সফার করেছেন ওখান থেকে, অন্য কাউকে এনেছেন। বাকি ওদের কমিউনিটিতে এসে যেই অবজারভেশনটা দিয়েছে আমি পাঠিয়ে দিয়েছি। অবজারভেশনে যেটা আমি দেখেছি, অবজারভেশন সেটাই এসছে যে সোশ্যাল ডিস্টেন্সিং বা কোয়ারেন্টাইন সিস্টেমটা মানেনি। কারণ কি, তাদের ট্রাভেল হিস্ট্রি ছিল। যেমন আমরা সিভিল সোসাইটিতে বলে দিয়েছি আপনাদের মাধ্যমে, এই মানুষের কাছে পৌঁছে যে যারাই ত্রিপুরার বাইরে গেছেন এরা সবাই হোম কোয়ারেন্টাইনে চলে যান বা বলে দিন। তো অনেক লোক সদিচ্ছায় চলে এসছে, স্যার আমি গুয়াহাটি গিয়েছিলাম, আমি কলকাতায় গিয়েছিলাম। তো আমরা স্যাম্পল নিয়ে নিয়েছি, স্যাম্পল নিয়ে পজিটিভ কেস হয়নি, তো ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিই। তো সেটা যদি ওখানে ট্রাভেল হিস্ট্রি ছিল, বাইরে থেকে এসছে, আর হিসেবে সেটা স্বাভাবিক, বিভিন্ন জায়গা থেকে আসতেই পারে। ফেব্রুয়ারিতে এসছে, মার্চে এসছে। তো ফেব্রুয়ারি মার্চে যারা ট্রান্সফারে এদিক ওদিকে আসছেন, তো তাদের কোয়ারেন্টাইন করা উচিত ছিল। যাদের ট্রাভেল হিস্ট্রি ছিল তাদের কমসে কম যদি 1:5 নয় 10:1 অনুপাতেও স্যাম্পল নিতেন, হয়তো বা মার্চে সেটা ধরা পড়ে যেত। তাহলে এই যে পুরো 138 ব্যাটালিয়ন আর 86 ব্যাটালিয়ন পুরো ফ্যামিলিকে সঙ্গে করোনা সংক্রমিত হয়ে গেছে, সেটা নিশ্চিত না, এতটা নিশ্চিত। আর আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েছি কেন্দ্র সরকার।